বাংলাদেশের এখন যা অবস্থা, এতে করে ভারতের এখনই বাংলাদেশের উপর হস্তক্ষেপ করা উচিত। সামনে 16ই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস। ভারতবর্ষেও এই দিনটি পালিত হয়। তো প্রশ্ন হলো, এই বিজয় দিবস নিয়ে বাংলাদেশে একটা চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। যারা স্বাধীনতাকামী তাদের মধ্যে একটা অনুভূতি, আর এই স্বাধীনতা বিরোধী যে শক্তি তাদের মধ্যে আরেকটা অনুভূতি। তারা অন্যভাবে চাইছে যাতে বিজয় দিবসটা কিছুতেই পালিত না হয়। তাহলে বন্ধুগণ, আমি কেন বললাম কথাটা, স্কিপ করবেন না, একটু শুনবেন দয়া করে। এখন বাংলাদেশ ভারতবর্ষের জন্য সবচেয়ে বড় একটা হুমকির প্রদেশে পরিণত হয়েছে। আমাদের প্রতিবেশী রাষ্ট্র, এদের এত বড় সাহস যে বলছে যে 7 সিস্টারকে 7টা রাষ্ট্রে ভাগ না করা পর্যন্ত তাদের নিরাপত্তা সুনিশ্চিত নয়, এবং চিকেন নেকটাকে তারা যে মূল ভূখণ্ড ভারতবর্ষের সেখান থেকে তারা আলাদা করে দেবে। 7টা রাষ্ট্র কোনটা? অর্থাৎ ভারতবর্ষের উত্তর পূর্বাঞ্চলে যে 7টা রাষ্ট্র, আমরা যেগুলোকে 7 সিস্টার্স বলি, এই 7টা রাজ্যকে নিয়ে ওরা 7টা পৃথক পৃথক রাষ্ট্র গঠন করে তারপরে সেগুলোর সাথে তাদের একটা সম্পর্ক তারা স্থাপন করতে চাইছে। তো দেখুন বিষয়টা কি সাংঘাতিক। এখন প্রশ্ন হলো, এই যে বাংলাদেশের যে এই যে ধৃষ্টতা, এই যে দুঃসাহস, জামাতে ইসলামের যারা এই সমস্ত কথা বলছেন, বা ইউনূসের সেই মন্ত্রিসভার বা উপদেষ্টা পরিষদের যে সমস্ত সদস্যরা, মূর্খরা এই সমস্ত দুঃসাহসিক কথাবার্তা বলছেন, এটার মূল উৎসটা কোথায়? তাদের মূল শক্তিটা কোথায়? শক্তিটা হলো আমেরিকা। দেখুন টার্নিং পয়েন্টটা কোথায়। আমেরিকা দেখছে পাকিস্তানে সে ততটা এখন আর নির্ভর করতে পারছে না। আমার মনে আছে, আফগানিস্তানে যখন তালিবানের সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, আমি একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে বলেছিলাম আফগানিস্তানে তালিবান সংকটে পাকিস্তান। সে 1.5 বছর আগে। আপনারা দেখুন সেই কথাটা কতটা ফলে গেছে। অর্থাৎ এখন আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের সম্পর্কটা কোন জায়গায় গেছে। প্রতিদিন যুদ্ধ হচ্ছে, এবং আফগানিস্তান যেভাবে পাকিস্তানকে উত্তক্ত করে রাখছে, আপনারা দেখুন আফগানদের কিন্তু বিমান বাহিনী নেই, না থাকা সত্ত্বেও সেই আমেরিকান সেই দুর্দণ্ড প্রতাপ শক্তিশালী বাহিনীকে তারা আফগানিস্তান ছাড়া করেছে। এবং পাকিস্তান যেভাবে চাইছে আফগানিস্তানকে কন্ট্রোল করতে, তাদের সেই সাধ্য নেই। পরমাণু হুমকির ভয় এগুলো আফগানরা তোয়াক্কা করে না। এবং ভারতবর্ষের সঙ্গে আফগানিস্তানের একটা ভালো সম্পর্ক গড়ে উঠেছে, কারণ আফগানরা বুঝতে পারছে যে ভারতের মতো প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক না রাখলে তাদের অর্থনৈতিক উন্নয়নটা সেভাবে হবে না। এটা পরিষ্কার, আফগানরা সেটা বুঝতে পারছে। পাকিস্তানিদের মধ্যে একটা অংশ সেটা বুঝতে পারছে। এখন পাকিস্তানের সংকটটা কোথায়? পাকিস্তানের বিভিন্ন প্রদেশগুলো, বালুচিস্তান থেকে শুরু করে সিন্ধু পর্যন্ত এবং অন্যান্য আরও কয়েকটা প্রদেশ, সেগুলো আলাদা হয়ে যেতে চাইছে। তাহলে দেখছে আমেরিকা যে পাকিস্তান এখন একটা মানে সাংঘাতিক একটা অবস্থায় আছে। যেভাবে পাকিস্তানটাকে বেস করে আমেরিকা চাইছিল ভারতকে বা এই মহাদেশে একটা খবরদারি করতে, একটা নজরদারি করতে, এখানে সর্দারি করতে, কিন্তু সেটা হচ্ছে না। এখন আমেরিকার হাতে একটা বিরাট সুযোগ চলে এসেছে। বাংলাদেশের পাকিস্তানের সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলোকে, অর্থাৎ যারা মৌলবাদী গোষ্ঠী, স্বাধীনতা বিরোধী গোষ্ঠী, সেগুলো অন্তত 13-14টা গোষ্ঠী এখন বাংলাদেশে আছে। তারা ঘাঁটি গেড়ে বসে আছে, এবং এটাই ভারতবর্ষের জন্য একটা বিশাল হুমকি। এখন আমেরিকা চাইছে যে পাকিস্তান নয়, বাংলাদেশকে বেস করেই ভারত তথা
এই যে উপমহাদেশের মধ্যে একটা সর্দারি করতে, এবং চীনকেও ভাবছে যে পেছনে ফেলে দিতে। আবার বাংলাদেশের যেই উপদেষ্টা পরিষদ ইউনূসের নেতৃত্বে যারা রাজাকারপন্থী বা আলবদরপন্থী, এরা চাইছে কি, এরা চীনকেও আবার কিছু খুশি রাখার চেষ্টা করছে। তো সেই জন্য আপনারা যারা বাংলাদেশের বিজয় দিবস সময়ের ইতিহাস যারা জানেন, তারা দেখবেন সেখানে কিভাবে সেই 1948 খ্রিস্টাব্দে যখন ভাষা আন্দোলন শুরু হয় বাংলাদেশে বা পূর্ব পাকিস্তানে, তখন থেকে এই যে বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে শেখ মুজিবুর রহমান তো ভূমিকা নিয়েছিলেন, ভারতের সেখানে একটা যথেষ্ট ভূমিকা ছিল। সেই রাগেই পাকিস্তানিরা, অর্থাৎ যারা সেই রাজাকারের বংশধর বাংলাদেশে আছে, তারা তখন থেকেই ভারত বিরোধী প্রচারটা তারা করছিল। এবং এখন ভারতের বিরুদ্ধে তাদের যেই ষড়যন্ত্র, সেটা প্রতিনিয়ত সাংঘাতিকভাবে সেটা মাথাচাড়া দিয়ে উঠছে। কারণ না হলে এ সমস্ত কথা বলার ওরা সাহসটা কোথায় পায়? কিন্তু বাংলাদেশের যে সেনাবাহিনী, সেই সেনাবাহিনীর উপর অনেকে আশা করছিলেন যে হয়তো সেনাবাহিনী একটা কিছু করবে। কিন্তু শেখ হাসিনাকে এখান থেকে বাংলাদেশ থেকে বিদায় নেওয়ার পর সেনাবাহিনী কিন্তু তার যোগ্য ভূমিকা পালন করেনি। কারণ যেভাবে তারা জাতীয় সম্পদ নষ্ট করছিল, এই রাজাকারপন্থীরা, এই ইউনূসপন্থীরা, তারা কিন্তু আপনার সেইভাবে সেনাবাহিনী সেই জাতীয় সম্পদগুলো রক্ষার জন্য তারা চেষ্টা করেনি। কেন করেনি? এটাও আমেরিকার ইন্ধনই ছিল। কারণ এটা করতে গেলে যারা এই জাতীয় সম্পদ নষ্ট করছে, ধ্বংস করছে, তাদেরকে যদি বাধা দিতে যায়, তাহলে তারা সেখানে, যেহেতু তারা আমেরিকার লোক, কারণ এই ইউনূসকে সে নোবেল পুরস্কার দেওয়া থেকে শুরু করে তিলে তিলে আমেরিকা গড়ে তুলেছে। গড়ে তুলে তাকে ঠিক শেখ হাসিনাকে এখান থেকে অপসারিত করে তাকে বাংলাদেশের গদিতে বসিয়ে দিয়েছে। তাহলে আমেরিকার যে প্রজেক্ট, একটা বিভৎস প্রজেক্ট, সেটা কিন্তু বাস্তবায়িত করার জন্য এই উপমহাদেশে, ভারতীয় উপমহাদেশে এখন বাংলাদেশটাকে তারা একটা মানে তাদের একটা বিশ্বস্ত ঘাঁটি হিসাবে তারা ব্যবহার করতে চাইছে। এই জিনিসটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। আমরা যেমন দেখলাম দিল্লি বিস্ফোরণের যে মূল নায়ক এবং যারা সেখান থেকে পরিচালনা করেছিল, সেটাও কিন্তু বাংলাদেশ থেকেই করেছে। আমাদের দেশেও কিছু এরকম মানে লোক আছেন যারা বাংলাদেশের প্রতি এখনও মানে একটা সফট মনোভাব তারা নিতে চাইছেন, কিন্তু এটা মোটেই ঠিক না। এখন যখন আমার দেশের, বিশেষ করে আমাদেরই উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো, আমাদের ত্রিপুরার কথা তো বলে লাভই নেই, কারণ বাংলাদেশের সঙ্গে আমাদের ত্রিপুরার একটা বিরাট সীমানা রয়েছে, ভৌগোলিক সীমানা রয়েছে। সুতরাং আমাদের সংকটটা প্রতি মুহূর্তে প্রতিনিয়ত রয়ে গেছে। এখানকার শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য, এখানকার বিঘ্ন করার জন্য, রক্ষা করার জন্য যেমন ভারতের কর্তব্য, ঠিক বিঘ্ন করার জন্য যে পাকিস্তানি যারা সন্ত্রাসবাদী, যারা বাংলাদেশে আশ্রয় নিয়ে আছে, এবং বাংলাদেশের যে সমস্ত জামাতের লোক বা আলবদর লোকরা যারা এখানে আছেন, পাকিস্তানের বাংলাদেশের স্বাধীনতা বিরোধী, তারাও কিন্তু সেখানে প্রচুর পরিমাণে সক্রিয় আছে। কারণ তারা এখন মেয়েদেরকে ট্রেনিং দিচ্ছে। পাকিস্তান এখন প্রচুর পরিমাণে মেয়েদেরকে ট্রেনিং দিয়ে সামনে ওরা ছেড়ে দিচ্ছে। সুতরাং এই যে একটা কঠিন এবং কঠোর পরিস্থিতি আমাদের সামনে, বিশেষ করে আমাদের উত্তর পূর্বাঞ্চলের সামনে, ভারতবর্ষের সামনে, সেটা কিন্তু বললাম, সেটাকে কোনো রকমভাবেই উপেক্ষা করার কোনো সুযোগ নেই, এবং সফট দৃষ্টিভঙ্গিও দেওয়ার কোনো স্কোপ নেই, সুযোগ নেই। সুতরাং আমার মনে হয় যে ভারতবর্ষকে এটা এখন অনতি বিলম্বে যে কোনো একটা বিষয় যে তাকে একটা পদক্ষেপ গ্রহণ করতে হবে। এই ক্ষেত্রে আমরা দেখেছি ইদানিংকালে পুতিন যখন এলেন ভারতবর্ষে, তখন একটা শক্ত চপেটাঘাত খেয়ে গেলেন আমেরিকা। এবং আমেরিকা ভারতবর্ষের উপর যে শুল্ক নীতি আরোপ করেছে, সেটাকে কিন্তু সে এখনো শিথিল করেনি, বরঞ্চ দিনে দিনে সে তার ইন্টারনাল যে গেমিংটা, যে খেলাটা, সেই খেলাটা আরও তীব্র থেকে তীব্রতর করে নিচ্ছে। বাংলাদেশকে প্রচুর পরিমাণে অর্থ দিচ্ছে। সেই অর্থ দিয়ে তারা এখন নতুন করে আবার যুদ্ধাস্ত্র থেকে শুরু করে যুদ্ধ বিমান, এই সমস্ত সেগুলো তারা কিনতে শুরু করেছে। এবং প্রতিটি বাংলাদেশি যারা পাকিস্তানপন্থী,
তারা কিন্তু চেষ্টা করছে, তারা এই যে মানে যেই উগ্র যে যে মৌলবাদী যে শক্তিটা, ভারত বিরোধী যে শক্তিটা, সেই শক্তিটাকে তারা ব্যবহার করে ভারতবর্ষকে তারা একটা মানে কি বলবো, ভারতবর্ষকে একটা অস্থিতিশীল করার জন্য তারা প্রতিনিয়ত তারা চেষ্টা করছে। না হলে আমরা যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ বা ভারতবর্ষ বা পৃথিবীতে যারা অন্তত এসব যুদ্ধবিরোধী এবং সুস্থ যারা চিন্তা করেন, ভারতের সহনশীলতা সম্পর্কে যারা ওয়াকিবহাল, তারা জানেন যে ভারতবর্ষের ধৈর্যের একটা সীমা আছে। সে পাকিস্তান তার যে সিঁদুরের যে আঘাত, সেটাকে তারা এখন আবার নতুন করে তারা সেখানে বদলা নিতে চাইছে। তারা সেখানে মার্কিন অর্থায়নে তারা সেই যেই জায়গাগুলো বিধ্বস্ত হয়েছিল সেগুলোকে যেমন মেরামত করতে চাইছে, তো মানে বাংলাদেশটাকে তারা সেই বেসটাকে আরও শক্তিশালী করতে চাইছে আমেরিকা। কারণ যেটা বললাম যে পাকিস্তান এখন খণ্ড বিচ্ছিন্ন হওয়ার পথে। কারণ তার ভিতরে বিশেষ করে আফগানিস্তান যেভাবে আঘাত করছে পাকিস্তানকে, বাণিজ্যিক সম্পর্ক যেভাবে ছিন্ন করেছে, ভারতের সঙ্গে তার যেই সুসম্পর্ক হচ্ছে, এবং সে যেভাবে আমেরিকার মতো শক্তিকে যেভাবে তাড়িয়ে দিয়েছে, সুতরাং পাকিস্তান তার এই কটা পরমাণুর হুমকি যতটাই দিক না কেন, সেখানে কিছুতেই আফগানিস্তানকে তারা দমন করতে পারবে না। যেটা আমেরিকা পারেনি, সেটা পাকিস্তান পারবে কি করে? কারণ আমেরিকা এখন সরাসরি আর আফগানিস্তানের বিরুদ্ধে নামতে পারছে না। সুতরাং এখানেই আমাদের সমস্যাটা সবচেয়ে বেশি। কারণ পাকিস্তানের যত সন্ত্রাসবাদী আছে, তাদের একটা বিশাল অংশ এখন কনসেন্ট্রেটেড হয়ে গেছে কোথায়? এসে সংঘবদ্ধ হয়েছে কোথায়? বাংলাদেশে। তো সুতরাং এক্ষেত্রে আমি মনে করি ভারতবর্ষের এখনই বাংলাদেশের বিরুদ্ধে এবং এই মৌলবাদী শক্তির বিরুদ্ধে, সন্ত্রাসবাদী শক্তির বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে না। কারণ বাংলাদেশের এখন প্রায় 70 থেকে 80% জনগণ এখন এই বাংলাদেশের যে সন্ত্রাসবাদী শক্তি, যেই আলবদর বা রাজাকারপন্থী যে ইউনিসের নেতৃত্বে যেই শক্তি, যেই উপদেষ্টা পরিষদ যারা বাংলাদেশে এখন শাসন করছে, তাদের পক্ষে নেই। সুতরাং এখন একটা গোল্ডেন অপরচুনিটি। কারণ শত্রু আরও বেশি করে সেখানে সঙ্গত হওয়ার আগেই তাকে উচিত শিক্ষা দিতে হবে। তো এই পরিস্থিতিটাকে আমাদের কাজে লাগাতে হবে, এবং না হয় ভারতবর্ষের জন্য একটা বিরাট বড় সংকেত, একটা বিরাট বড় বিপদ হয়ে দাঁড়িয়েছে এই বাংলাদেশ। সুতরাং বন্ধুগণ, এই ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। যদি ভালো লাগে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।